ভেক্টর অ্যানালাইসিস। দুটা এই সেকশন থেকে 4 সেট কোশ্চেন হয়। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এখান থেকে 2 সেটস, আর ভেক্টর থেকে 2 সেটস অফ কোশ্চেন। সবাই তোমরা জানো 12 into 2 24, আর এখানেও 12 into 2 24। সবাই জানো, এগুলো ডিসকাস করেছিলাম। আচ্ছা, আমি শুরু করবো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এক ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, ওটা হলো পিডিই বা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওইটা আমরা পার্ট বি তে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সময় ওইটা ডিসকাস করি। আচ্ছা, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যেগুলো আমাদের সিলেবাস ভুক্ত, এগুলোকে আমরা দুটা প্রধান ভাগে ভাগ করি। একটা হলো ফার্স্ট অর্ডার, ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর হলো সেকেন্ড এন্ড হায়ার অর্ডার ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। সংক্ষেপে বলি, এখানে অর্ডার এবং ডিগ্রি বলতে কি বোঝায়। প্রথমত হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো কি, ডেরিভেটিভ অর ডিফারেনশিয়াল অর বোথ ইনভলভ ইকুয়েশন। একটা ইকুয়েশনের ভিতরে যে ডেরিভেটিভ থাকে dy dx প্লাস dx প্লাস dy is equal to 2, কিংবা শুধু dy dx প্লাস x equal to 0। এটাও ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাও ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভিতরে ডেরিভেটিভ আছে, আবার ডিফারেনশিয়াল, এগুলোকে বলে ডিফারেনশিয়াল, ডিফারেনশিয়াল অফ x, ডিফারেনশিয়াল অফ y এরকম থাকে। তো an equation involving derivative or differential or derivative and differential both equations, an equation involving this is called differential equation. Derivative যখন ফার্স্ট মানে অর্ডিনারি ডেরিভেটিভ থাকে তখন তাকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে। আর ডেরিভেটিভের হাইয়েস্ট যে অর্ডার থাকে, ধরা যাক একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভিতরে এরকম আছে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভিতরে এটা হলো ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডার অফ দি ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং এই সেকেন্ড অর্ডারটাই এখানকার অর্ডারের মধ্যে সবচেয়ে বড় যে অর্ডারটা থাকে ওইটাকে বলে এই ইকুয়েশনটার অর্ডার। তো এটা হবে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর ডিগ্রি হলো ডেরিভেটিভের যে পাওয়ার থাকে ওইটাকে বলে ডিগ্রি। ধরা যাক এখানে dy dx হোল স্কয়ার আছে, তাহলে এখানে এটার ডেরিভেটিভের অর্ডার হলো ফার্স্ট, বাট ডিগ্রি হলো 2। এখন ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি নির্ণয় করা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডার যে ডেরিভেটিভ আছে তার যে ডিগ্রি। হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হলো কোনটা? হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ এইটা না, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হলো যেটা d স্কয়ার বাই dx স্কয়ার। এইটার যে ডিগ্রি, এর ডিগ্রি এখানে 1 আছে, সেটি হবে ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ডিগ্রি। মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি এবং অর্ডার পাওয়ার জন্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ আগে খুঁজে বার করতে হয়। হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ খুঁজে বার করে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের যে ডিগ্রি বা পাওয়ার, সেটাই হবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ডিগ্রি। তাহলে এখানে যদিও এখানে সেকেন্ড ডিগ্রি হয়েছে, 2 ডিগ্রি আছে, বাট dy dx এটা তো হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ না, কাজেই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ডিগ্রি 2 না, ডিগ্রি হবে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার কোনটা সেটা। আচ্ছা, যদি এমন থাকতো যে dy dx হোল স্কয়ার প্লাস y ইকুয়াল টু 2, এই ক্ষেত্রে আমার হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটাই তো হলো dy dx, তার পাওয়ার 2, তাহলে এটা হবে সেকেন্ড অর্ডার এন্ড সেকেন্ড ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। যাই হোক, আমরা করবো যে এগুলো সবগুলোই ফার্স্ট ডিগ্রি, মানে আমাদের ডেরিভেটিভের পাওয়ার এখানে 1 থাকবে। যত ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আমরা কাজ করবো এখানে সবগুলোই ডেরিভেটিভের পাওয়ার 1 থাকবে। ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড অর্ডার হায়ার অর্ডার ফার্স্ট ডিগ্রি। ফার্স্ট ডিগ্রিটা ঠিকই থাকবে, শুধুমাত্র ফার্স্ট অর্ডার হবে অথবা হায়ার অর্ডার হবে। আমি শুরু করতেছি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমরা এই মনে রাখতে হবে এটা রিভিউ ক্লাস। রিভিউ ক্লাস মানে তোমরা এই জিনিসটা জেনেছো, পুনরায় জানানো হচ্ছে, এরকম কাজে খুব বেশি ডিটেইলে যাওয়া যাবে না। আচ্ছা, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কেমন ফর্মে থাকবে? এটা জেনারেল ফর্মটা হলো m xy
dx nxy dy is equal to 0. একটা অথবা এটাকে আরেকটা ফর্মুলা লেখা যেতে পারে dy dx mxy minus mxy by nxy, এটা এইভাবে তো লেখা যেতে পারে। কাজে ডিফারেনশিয়াল ইকুয়েশন এর উপরে যে ফর্মটা আছে এটা ডিফারেনশিয়াল ফর্ম বলে। এই ফর্মও থাকতে পারে, ডেরিভেটিভ ফর্ম দেওয়া আছে, ডেরিভেটিভ এই ফর্মও থাকতে পারে। তো আমাদের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা এইদার এই যে উপরের ফর্মটাই অথবা নিচের ফর্ম জেনারেল ফর্মটা এরকম থাকতে পারে। আচ্ছা, এই ফর্ম থেকে আমরা করব কি, আমরা এটা সলভ করব মানে নিচের দিকে তাকাই, নিচের ইকুয়েশনটা দেখো। এটা মানে হলো y is some function of x, এটা x এর কিছু একটা ফাংশন যাকে x সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা রাইট সাইডটা হয়। সো আওয়ার গোল ইজ টু অবটেইন হোয়াট ইজ y, মানে y ফাংশনটাকে আমরা বের করতে চাই যার ডেরিভেটিভ করলে এটা হয়। কিংবা উপরে যদি m dx n dy ইকুয়াল টু 0 দেওয়া থাকে তাহলে এখানকার ওই সেই একই জিনিস some y some function of x, so that mxy into differential of x nxy differential of y equal to 0. আমাদের উদ্দেশ্য হলো y বার করা। এখন y টা কখনো কখনো explicitly a function of x হতে পারে, মানে জাস্ট y equal to some function of x, মানে x একটা ফাংশন হতে পারে। আবার কখনো দেখা যায় যে y equal to x y মিক্সড অবস্থায় থাকতে পারে, f of x y এটা হতে পারে। মানে আমরা এখান থেকে যে ইকুয়েশনটা সলভ করার পরে y টা পুরো x দ্বারা রিপ্রেজেন্টেড পাইতে পারি কিংবা y x মিক্স অবস্থা পাইতে পারি। সো মেইন গোল হলো টু ফাইন্ড এ রিলেশন বিটুইন y and x, এটাই হলো মূল কথা। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন মানে y এবং একটা ফাংশন y এবং x এর একটা সম্পর্ক, যে সম্পর্কটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করে বা যে সম্পর্ক থেকে এই ইকুয়েশনটা পাওয়া যায়। এবং সম্পর্কটার ভিতরে এই dy dx কিংবা ডিফারেনশিয়াল y এগুলো কিছু থাকবে না, মানে ডেরিভেটিভ এবং ডিফারেনশিয়াল ইনভলভ থাকবে না, এরকম x y সম্পর্ক তো শুনতেই হবে এটা। ওকে, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে আমরা কতগুলো টাইপে ভাগ করতে পারি। টাইপে ভাগ করে নিলে হবে কি, এক একটা টাইপের সলিউশন মেথড এক এক রকম, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। হ্যাঁ, ফার্স্ট টাইপ যেটা type of first order first degree ODE, ordinary সব সংক্ষেপে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো। আচ্ছা, টাইপ হলো আমি একটা করে টাইপ লিখবো এবং সেই টাইপের প্রবলেমগুলো ডিসকাস করবো, একবারে সব লিখে কোনো লাভ নেই। প্রথমে আসি সবচেয়ে the type which can be easily solved, variable separable. Variable separable, variable separable টাইপটা কেমন থাকে, এরকম থাকে, মানে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে ধরা যাক m xy dx nxy dy equal to 0, তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এটা আছে। এটা যদি ভেরিয়েবল সেপারেবল টাইপের হয়ে থাকে তাহলে এইটার ভিতরে এটাকে fx dx এটা ইকুইভ্যালেন্ট টু, মানে এখানে এভাবে লিখতে পারো m xy dx প্লাস nxy dy, এই জিনিসটাকে তিনটা দেখলাম ইকুইভ্যালেন্ট, এইটাকে এরকম ফর্মে লেখা যাবে fx dx প্লাস gy dy। তার মানে এইটাকে তুমি রিঅ্যারেঞ্জ করে এই ফর্মে লিখতে পারবা। কি ফর্মে?
x এর ফাংশন ইনটু x এর ডিফারেনশিয়াল প্লাস y এর ফাংশন ইনটু y এর ডিফারেনশিয়াল, এরকম x ভেরিয়েবল এবং তার ডিফারেনশিয়াল, y ভেরিয়েবল তার ডিফারেনশিয়াল, এইভাবে সেপারেট করা যায়। এই জন্য এটাকে বলা হয় ভেরিয়েবল সেপারেবল। এবং যখন এটা সেপারেট করা যাবে তখন এইগুলোকে ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেট করলেই এই dx dy গুলো ভ্যানিশ হয়ে যাবে এবং ইজিলি আমরা এর রিলেশন বিটুইন y and x পাবো। প্রবলেম বেশি নেব না, এই এখানে আমি প্রবলেম বলে দেব আর একটা করব বা দুইটা করব, যাই হোক। আচ্ছা, আমরা যে বই থেকে এটা প্রবলেম গুলো সলভ করব সেই বইয়ের নাম হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস এন্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। বইটা সবাই জানো, না থাকলে কিনে নিতে হবে, এটা আমরা আগেই বলছিলাম। কিন্তু ইন্টিগ্রাল ক্যালকুলাস এন্ড ডিফারেনশিয়াল ইকুয়েশনস, বইটার অথর হলো ডক্টর আব্দুল মতিন। ডক্টর আব্দুল মতিন, তোমরা সবাই জানো এটা, কারণ যখন আমরা পড়াইছিলাম এই বইটাকে আমরা ফলো করেছি, আমি কিনতে বলছিলাম। যাই হোক, এটার ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 2 থেকে শুরু হবে এই প্রবলেমটা। চ্যাপ্টার 2 প্রশ্নমালা, ওটা বাংলা বই হলে বাংলায় লেখা থেকে প্রশ্নমালা 2। আচ্ছা, চ্যাপ্টার 2 তোমরা যেটা করো সেটা হলো বইয়ের এই আমাদের ফাইনাল পরীক্ষার জন্য আমরা একটা সহজ করে দেবো কাজটা, সেটা হলো তোমাদের এক্সারসাইজের ভিতরে খুব কম অঙ্ক করতে হবে। এবং কোনগুলো করতে হবে, এই যে এখানে এক্সাম্পলে যে অঙ্কগুলো আছে ওই টাইপের অঙ্কগুলো এক্সারসাইজ থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। মোটামুটি এক্সাম্পল অঙ্ককে প্রাধান্য দিয়ে ভিতর থেকে ওই টাইপের এক্সাম্পল আমি বলে দেব কোন টাইপের এক্সাম্পল, এক্সারসাইজ না কিন্তু মনে রাখবে এটা এক্সাম্পল, উদাহরণ এটা করা আছে, ওয়ার্ক আউট এক্সাম্পল করা আছে 1 2 3 10 11 12। বই থাকে, বইটা খুলে যাবো। আমি মনে করি বইটা সাথে থাকাই উচিত সবসময়, যখন এই ক্লাসটা করবো বইটা সাথে থাকা উচিত। এক্সাম্পলের জাস্ট একটু সংক্ষেপে আলোচনা করে দিই বলি। যেমন 2 এক্সাম্পল 2 তে আছে সলভ 1 প্লাস y স্কয়ার, পুরোটা করব না, শুধু বলে দেবো কি করতে হয়। dx ইকুয়াল টু 1 প্লাস x স্কয়ার dy। ধরো যাক এটা, এখানে দেখো y এর সাথে dx মানে y এর সাথে ডিফারেনশিয়াল অফ x আর x এর সাথে y, তাহলে এটাকে তোমার চেষ্টা করতে হবে ভেরিয়েবল সেপারেবল হিসেবে সেপারেট করা যায় কিনা। তাহলে এখানে ইজিলি এখানে দেখো dx এর নিচেটা বানিয়ে দাও, dx y প্লাস x স্কয়ার dy বাই 1 প্লাস। এখন এই dx dy এটাকে এলিমিনেট করার জন্য আমরা জাস্ট ইন্টিগ্রেট করলে কিন্তু এটা একটা সম্পর্কে চলে আসছে।
আচ্ছা, আশা করি করতে পারছো। এটা নেক্সট লাইনে কি করবে, ইন্টিগ্রেশন করলে যে ইন্টিগ্রেশন স্টার্ট করার সাথে সাথে একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন দিয়ে দিবে। 1 plus x square, এটা tan inverse x is equal to tan inverse y plus c সাইড চেঞ্জ করে এখন জাস্ট সম্পর্কটা আরেকটু মডিফাই করা। এই আমি আরেকটা প্রবলেম করতেছি এখন, সবই তো করাই আছে, এখান থেকে করছি তোমার 11 এবং 12 এই দুইটা প্রবলেম হলো সরাসরি ডিরেক্টলি সেপারেবল না, সরাসরি এটাকে সেপারেবলে রূপান্তর করা যায়। এগুলোকে বলা হয় রিডিউসেবল টু সেপারেবল, রিডিউসেবল, ট্রান্সফরমেবল টু সেপারেবল, কনভার্টিবল টু সেপারেবল, মানে কনভার্ট করা যায়। 11 নম্বর x minus y whole square dy dx is equal to a square। এখানে তুমি দেখো যে এটা তুমি সেপারেট করতে পারতেছো না, x minus y whole square এর ভিতর থেকে বের করলে x y মিক্স আছে, মানে এগুলো তুমি y dy y ফাংশন অফ y x ফাংশন অফ dx ফাংশন অফ x করা যাচ্ছে না। এইগুলোর কোনো স্পেশাল ফর্ম, এটা এবং নাম্বার 12 এরকম 12 এরকম আছে dy dx is equal to 4x plus y plus 1 whole square এরকম আছে। তো এই টাইপের গুলোতে এই জাস্ট এগুলো আসলে কি করতে হয়, প্র্যাকটিস করে করে এই জিনিসগুলো মনে রাখতে হয়। এটা বলা যাবে না যে এই অঙ্কটা এই নিয়মে হবে, ডিফারেন্ট মেথডও হতে পারে। তো দেখো এই টাইপের প্রবলেম গুলোকে এই যে হোল স্কয়ার টার্ম যেটা আছে এগুলোকে আরেকটা ভেরিয়েবল ধরে বা আরেকটা ভেরিয়েবলে রূপান্তর করে এইটাকে সেপারেবলে ট্রান্সফর্ম করা যায়। আচ্ছা 12 নম্বর 11 নম্বর কি করতে হবে, এখানে x y যেটা এটাকে তুমি z ধরতে পারো, পুটিং z equal to x minus y, তুমি এখান থেকে dy dx টা বের করতে পারো। তাহলে এটা হবে বোথ সাইডে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারো, dx 1 minus dy dx। তাহলে dy dx কত, dy dx is equal to 1 minus dz dx, dz সাপোজ এটা 2 রিলেশন 1 1 2 কম্পেয়ার করো বা মানগুলো নিয়ে বসাও, তাহলে দেখবা dy dx টা dz dx এর রূপান্তর হয়ে এটা সেপারেবল হয়ে গেছে। আচ্ছা x minus y কি z, এটা হবে তাহলে z স্কয়ার, dy dx কত 1 minus dz dx is equal to a square। একটা উদ্দেশ্য হলো ভেরিয়েবল এবং তার ডিফারেনশিয়াল ঠিক করা। তাহলে এটাকে লেখা যায় 1 minus dz dx, আর এটা ওই পাশে চলে গেল হলো a square by z square। তাহলে dz dx equal to কি হয়, dz dx is equal to 1 minus z square minus s square, এটা হয়ে যাবে z square minus s square by z square। ঠিক আছে, এটা এদিকে চলে গেল, একটু z square minus s square by z square। ওকে, সো আমরা লিখতে পারবো এটা dz by z square minus s square, আর z square উপরে চলে গেল এটা, আর এদিকে থাকে dx, দেখো সেপারেট হয়ে গেছে। এরপরের কাজ কি, প্রতিটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা স্টেজে কি করতে হয়, ইন্টিগ্রেট করতে হয়। ইন্টিগ্রেশন পারলে তোমার কাছে কোনো ব্যাপার না, আর কি করবে এরপরে ইন্টিগ্রেট করতে হবে। এটা ইন্টিগ্রেট করার জন্য কি করে করবে এটা তো তোমার জানতে হবে, এটা তো আর এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আলোচ্য বিষয় না। যাই হোক, এই যে z স্কয়ার মাইনাস s স্কয়ার আছে, তাহলে আমি উপরে z স্কয়ার মাইনাস s স্কয়ার প্লাস s স্কয়ার এর নিচের সাথে মিলাচ্ছি আর কি। এটা হলো মেথড অফ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন টেকনিক প্লাস কনস্ট্যান্ট। এটা লেখা যাবে কি 1 plus a square by z square minus s square dz x plus c। এটা তো করতেই পারবো 1 ইন্টিগ্রেশন z, আর 1 by z square minus s square কি 1 by twice ln of z minus z plus a ইত্যাদি। ওকে, তারপরে z এর জায়গায় x minus y বসায় দিলে সরল চলে আসে। ওকে, ট্রিপল সেপারেবলের অঙ্ক শেষ।
চ্যাপ্টার 3 একটু ভালো করে বোঝার চেষ্টা করো। চ্যাপ্টার 3টা নতুন একটা টাইপ, বাট এটাকে মানে এটা সলভ করার একটা পর্যায়ে এটা আবার সেপারেবলে চলে যায়। চ্যাপ্টার 3 এটা যে টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন এগুলোকে বলা হয় হোমোজেনিয়াস। আচ্ছা, এখানে একটু জানা দরকার যে আমরা হোমোজেনিয়াস ইন এক্স ওয়াই বলি কখন একটা ফাংশনকে। ধরা যাক যেরকম এফ এক্স ওয়াই একটা ফাংশন, হ্যাঁ, এই ফাংশনটা যদি এরকম হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, ধরা যাক এরকম, বা সিম্পলি এক্স ওয়াই, এই ফাংশনটাকে আমরা বলি এ হোমোজেনিয়াস ফাংশন অফ এক্স ওয়াই অফ ডিগ্রি 2। এটা সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস, এই জন্য যে প্রত্যেকটা টার্মের ভিতরে এক্স ওয়াই এর পাওয়ারের যোগফল বা এক্স এর পাওয়ার বা ওয়াই এর পাওয়ার যোগফল বা তাদের ইন্ডিভিজুয়াল পাওয়ার যদি এক্স ওয়াই না থাকে হলো 2। ফার্স্ট টার্মে এক্স এর পাওয়ার 2, সেকেন্ড টার্মে ওয়াই এর পাওয়ার 2, থার্ড টার্মে এক্স এর পাওয়ার আর ওয়াই এর পাওয়ার যোগফল হয় 2। এটা বলা হয় হোমোজেনিয়াস ফাংশন ইন xy অফ ডিগ্রি 2। এটার সঙ্গে ধরো একটা প্লাস 2 থাকতো, তখন আমরা এটা হোমোজেনিয়াস বলতে পারতাম না, কারণ এখানে 2 এর সাথে xy ইনভলভিং পাওয়ার 2 নাই। অনেক ডিটেইল আলোচনা করা যায়, ডিটেইল আলোচনা না যায়, জাস্ট শুধু আমাদের এই যেটুকু দরকার এটুকু বলবো। তো হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনে ফর্মটা কেমন থাকে? এরকম থাকে, এটা ফর্মটা প্রত্যেকটাই তো এরকম ফর্ম থাকবে, mxy dx nxy dy ইকুয়াল টু 0। এটা হলো জেনারেল ফর্ম। এইটাকে তুমি যখন dy dx আকারে লিখবা, dy dx ইজ ইকুয়াল টু mxy nxy, এটাই ফর্মে আসে, যে কোনো ফর্মে থাক। এটা হোমোজেনিয়াস ইকুয়েশন বলা হবে যদি এই যে m xy and nxy both are homogeneous function in xy of the same degree। মানে m এবং n দুইটাই xy এর সেম ডিগ্রি হোমোজেনিয়াস হতে হবে। উদাহরণ দেই, ধরা যাক 2x² প্লাস xy বাই x² প্লাস y²। দেখো mxy এটার জায়গায় কি আছে 2x² প্লাস xy, এখানে প্রত্যেকটা টার্মে x এর পাওয়ার এখানে x এর পাওয়ার 2, xy যোগফলের পর 2। তার মানে এখানে mxy ইজ এ ফাংশন অফ ডিগ্রি 2, হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2, nxy হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। যদি এমন হয় আমাদের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, তখন আমরা এটাকে বলি হোমোজেনিয়াস। ওকে, সোজা কথা, এই ফর্মে যদি থাকে তাহলে এই যে mxy এবং nxy বোথ আর হোমোজেনিয়াস ফাংশন xy অফ সেম ডিগ্রি, একই ডিগ্রি হতে হবে, ডিফারেন্ট ডিগ্রি হলে হবে না। তাহলে nxy হলো x2 + y3 আর nxy হলো x² + y²। এখানে এটা হোমোজেনিয়াস, এটাও হোমোজেনিয়াস, বাট ডিগ্রি সেম না। এটা ডিগ্রি হলো 3, ডিগ্রি সেম ডিগ্রি হতে হবে, তখন আমরা এটাকে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এইটা সলভ করার একটা পার্টিকুলার ওয়ে আছে। সেই ক্ষেত্রে এটা হলো যেখানে y বাই x ইকুয়াল টু v, অথবা আর সহজে যেমন রাখো y ইকুয়াল টু vx। এই প্রতিস্থাপনটা এই অঙ্কের ভিতরে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন নিতে হবে। নিয়ে আমরা যখন অ্যারেঞ্জ করব তখন এটা একটা সেপারেবল ইকুয়েশনে রূপান্তর হয়ে যাবে। তাহলে এটা হলো মেথড লিখতে পারো, মেথড পুট y by x equal to v অথবা y equal to vx। আমি মনে করি এটা মনে রাখা সহজ। হোমোজেনিয়াস হলো y equal to vx, y is equal to vx, v and x both are variable, y by x equal to variable আর বা y equal to variable into x। যখন y equal to vx তুমি লিখবা তাহলে y টা v এবং x এ চলে গেল, তাহলে dy dx টা চেঞ্জ হয়ে যেতে হবে। তাহলে এখান থেকে ডিফারেন্সিয়েট করো, এই জায়গায় তো উপরে লিখতেছি
তাহলে dy dx কত এখান থেকে ডিফারেন্সিয়েটিং dy dx is equal to এর দুটো ফাংশন u v মেথডে ডিফারেন্সিয়েট করো v plus x dv dx dy dx এর জায়গায় v plus x dv dx এটা সাবস্টিটিউট করো y equal to kx বসাও দেখো এটা সেপারেবল চলে যাবে ওকে এখন আমি একটা প্রবলেম নিচ্ছি তো চ্যাপ্টার হলো 3 আগে বলছি চ্যাপ্টার 3 সি এর কোনগুলো করব লিখে দিচ্ছি एग्जांपल 1 2 3 4 চারটা প্রবলেম एग्जांपल 1 2 3 4 চ্যাপ্টার 3 চ্যাপ্টার 3 1 2 3 4 কথা বোঝা যাচ্ছে না রিপিট করলে ভালো হয় বললাম না আবার বলো স্যার আরেকবার রিপিট করলে ভালো হয় ওকে আচ্ছা এখানে দেখো যে mxy এর জায়গায় কি x আছে রেট কি সেকেন্ড ডিগ্রি 2xy এটা সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস তাহলে এখানে আমরা y ইকুয়াল টু v বসাই নেব putting y is equal to vx so dy dx is equal to v plus x into dv dx কত কুইকলি লিখো এখন এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল এটা এক দিতে পারো 1 টাকে dy dx ফর্মে লিখে নিয়েও করতে পারো অথবা সরাসরি বসাতে পারো তো y এই এক নম্বর ইকুয়েশনটাকে dy dx ডেরিভেটিভ ফর্মুলা right 1 implies dy dx is equal to 2x 0 0 2xy আর নিচে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার সাইড চেঞ্জ করে এই জাস্ট এরকম হবে
এখন ডিওয়াই জায়গায় তোমরা বসাবা ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, আর রাইট সাইডে যেখানে ওয়াই আছে সেখানে ডিএক্স বসাবা। 2x y এর জায়গায় vx, x স্কয়ার y is v স্কয়ার x স্কয়ার। সবসময় মনে রাখবা যে dy dx মানে যখন তুমি লিখতে পারবা রাইট সাইডে যে টার্মটা আছে, তুমি যদি y ইকুয়াল টু vx সেট করো তাহলে এখানে এই x স্কয়ার বা x টার্মটা পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে। যদি ভ্যানিশ না হয় তাহলে বুঝতে হবে যে তুমি এখানে সাবস্টিটিউশনে বা ক্যালকুলেশনে কোথাও ভুল করছো। এটা একটা চেক পয়েন্ট বলতে পারো যে তোমার হচ্ছে কিনা। বাইরে বসলে রাইট সাইডের যে টার্মগুলো আছে তার মধ্যে থেকে x টার্মগুলো ভ্যানিশ হয়ে যাবে বা x স্কয়ার ভ্যানিশ হয়ে যাবে। তাহলে কি হয়, উপরে x স্কয়ার কমন নিয়ে কেটে দাও, তাহলে 2v, নিচে আছে 1 প্লাস v স্কয়ার। দেখো x স্কয়ার টার্ম নাই, থাকবে না। যদি না থাকে তাহলে তোমার প্রসেসটা ঠিক আছে। এখন যে কাজটা আমাদের উদ্দেশ্যটা কি, আমি বলছিলাম কি সেপারেবলে চলে যাবে। তাহলে দেখে সেপারেবল করা যায় কিনা, v টাকে ওই পাশে পাঠিয়ে দাও, x ডিভি dx, ওই পাশে আছে 2v 1 প্লাস v। সিম্পলিফিকেশন করো, এখানে dx ওই পাশে হলো কত, 2v মাইনাস v মাইনাস v কিউব, 2v মাইনাস v মাইনাস v কিউব, নিচে আছে 1 প্লাস v স্কয়ার। আচ্ছা, এটা কত হয়, এটা হয় v মাইনাস v কিউব, v মাইনাস v কিউব, নিচে 1 প্লাস v স্কয়ার। এখন দেখো এদিকে আছে x ডিভি dx, তাহলে v গুলোকে একত্র করো এবং dv এবং v একত্র করো, তাহলে এটাকে যদি পাঠায় দাও 1 প্লাস v স্কয়ার উপরে, নিচে v মাইনাস v কিউব dv is equal to এদিকে dx by x, dx এখানে চলে গেল আর x টা এখানে চলে গেল, এটা সেপারেট হয়ে গেছে। যে ভেরিয়েবল সেপারেশন হয়ে গেল, এখন জাস্ট ইন্টিগ্রেট করলে তুমি কাজটা হয়ে গেল। ইন্টিগ্রেটিং 1 প্লাস v স্কয়ার, নিচে তোমরা এটাকে v কমন নিলে 1 মাইনাস v স্কয়ার dv প্লাস একটা কনস্ট্যান্ট দিয়ে দেবে এই পাশে। এখন একটা প্রবলেম এই পাশে তো করতেই পারবা লন অফ এটা, আর এই পাশে ইন্টিগ্রেশন করতে গিয়ে দেখো নিচে v1 মাইনাস v স্কয়ার আছে। এইটা আমরা কি যাতে প্রবলেম, এটার ক্ষেত্রে পার্শিয়াল ফ্র্যাকশনের মেথড আছে না, যে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস x স্কয়ার বাই x ইনটু 1 মাইনাস x স্কয়ার, এরকম আমরা যেটা করি সেটা কি, নিচে এটাকে ফ্যাক্টরাইজ করে সেটা পার্শিয়াল ফ্র্যাকশন করে দিই। কিছু লেকচার দেব 1 প্লাস v স্কয়ার, আর নিচে লেখা যাবে v ইনটু 1 প্লাস v 1 মাইনাস v dv এদিকে লন x প্লাস c কে c রাখা যায়, তুমি লিখতে পারো এটা সাম লন অফ সাম কনস্ট্যান্ট, লন c1 ও লিখতে পারো। সুবিধা হয় কি লন লন একত্র করে লন cx রাখা যায়, সিম্পলিফিকেশন সুবিধা হয়। তোমরা দেখবা যে বইতে কোন কোন জায়গায় প্রয়োজনের খাতিরে c কে লন c এর মধ্যে লিখে সিম্পলিফাই করছে। বাম সাইডে যে অংশটা আছে এটা কি ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেট করলে কি আসবে, a বাই v টাইপের একটা কিছু আসবে, b বাই 1 প্লাস v টাইপের আসবে, c বাই 1 মাইনাস v টাইপের আসবে না পার্শিয়াল ফ্র্যাকশনে। এটা a b c গুলোকে তোমাকে অন্য জায়গা থেকে করে নিয়ে আসতে হবে। অনেক সহজ মেথড আছে, যেমন v এর মানটা 0 হলে পরে এটা 0 হয়ে যায়, তাহলে v এর মান অন্য জায়গায় যদি বসাও তাহলে 0 বসাও, তাহলে কত আসবে 1 1 1, মানে এটা আসবে 1। এরকম v এর মান পাওয়ার জন্য কি হয়, v ইকুয়াল টু -1 বসাতে হবে, তাহলে এই দিয়ে অন্য সোজা -1 বসাও। তোমরা যে মেথডটা জানো এটা করে এই কনস্ট্যান্ট বার করবে, বার করে ইন্টিগ্রেট করো 1 বাই v ln v 1 বাই 1 প্লাস v ln v প্লাস v 1 1 মাইনাস v মাইনাস 1 মাইনাস v। তাহলে ওটা করে ফেলা যাবে। হ্যাঁ
বই থেকে দেখে নেবা, আমি তো সব করবো না এখানে। তো এগুলো সব বললাম না এক্সাম্পলের অঙ্ক, শুধু যেটুকু বোঝার ওইটুকু বুঝা দেবে, কারণ মাত্র 3টা ক্লাসে পুরো কোর্সটা পড়ে তুমি বুঝতে পারো। যেটুকু বোঝার ওইটুকু বোঝাই দিচ্ছে, বাকিটা ইন্টিগ্রেশন। আচ্ছা, এরপরে আমাদের আছে চ্যাপ্টার 3 তে আরেক টাইপের অঙ্ক আছে, এগুলো হোমোজেনিয়াস না, বা হোমোজেনিয়াস রূপান্তরযোগ্য, মানে রিডিউসেবল টু হোমোজেনিয়াস। হোমোজেনিয়াসে রূপান্তর করে নেওয়া যায়, এটার নামটা লিখতে পারো চ্যাপ্টার 3 এর ভিতরেই। চ্যাপ্টার 3 এটার ভিতরেই এটা একটা রূপান্তরযোগ্য, রিডিউসেবল, রিডিউসেবল টু হোমোজেনিয়াস। এগুলোর স্পেশাল স্ট্রাকচার আছে, যেমন দুইটা ফর্ম যদি আমি লিখি, আমি এখানে কোনো জেনারেল ফর্ম না লেখা এক্সাম্পল হিসেবে যদি নেই, তোমাদের এখানে দুইটা অঙ্ক করতে বলা হয়েছে, এক্সাম্পলের 1 এবং 3। এক্সাম্পল 1 এ আছে x plus y minus 1 dy minus x plus y plus 1, x plus y plus 1 dx is equal to 0। এখানে দেখো এই যে কনস্ট্যান্ট গুলো আছে সাথে, এই যে কনস্ট্যান্ট 1, এই কনস্ট্যান্ট যদি না থাকতো এখানে, মানে এটা যদি 0 হইতো, মানে এটা যদি x plus y dy কিংবা x minus y dy হতো, তাহলে এটা হোমোজেনিয়াস বলতে পারতাম, হোমোজেনিয়াস অফ ডিগ্রি 1 বলতে পারতাম। এই কনস্ট্যান্টের কারণে এই m টা হোমোজেনিয়াস না। তো এইটার জন্য যেটা করতে হয় সেটাকে dy dx ফর্মে আগে লিখে নিলাম, dy dx is equal to x plus y plus 1 নিচে আছে x plus y minus 1। এই ফর্মে লেখার পর এর এই স্পেশাল স্ট্রাকচারের অঙ্কগুলো লেখার পর তুমি দেখবা x এর কোএফিসিয়েন্টের অনুপাত আর y এর কোএফিসিয়েন্ট অনুপাত সেম আছে কিনা। উপরে তো x এর টার্ম আছে, নিচে x এর টার্ম আছে, এটা ফার্স্ট ডিগ্রি টার্ম, তাই না? তো x এবং y এর কোএফিসিয়েন্ট গুলোর রেশিও, x এর কোএফিসিয়েন্ট কত 1/1, y এর কোএফিসিয়েন্ট 1/1। এটা হতে পারতো এখানে একটা মনে করো 2 আছে, এখানে 4 আছে, চেঞ্জ করে দেই যদি, আর এখানে x এরকম আছে, এটা হইতে পারতো। এটা যদি হইতো সেই ক্ষেত্রে দেখো এখানে x এর কোএফিসিয়েন্টের রেশিও কত, x এর সহগের অনুপাত 2/1 আর y এর সহগের অনুপাত 4/2, সব দুটোই সমান। মানে x এর কোএফিসিয়েন্টের অনুপাত y এর কোএফিসিয়েন্ট অনুপাত যদি সমান থাকে, সেই ক্ষেত্রে এটা সলভ করার একটা মেথড আছে, মেথডটা খুব সোজা। সেটা হলো, যেহেতু সহগের অনুপাত সমান আছে, তাহলে কোন একটা কনস্ট্যান্ট উপর বা নিচের কোন একটা জায়গা থেকে কমন নেওয়া যাবে নিশ্চিত। তাহলে দেখো এখানে 2 টা কমন নেওয়া যায়, 2 কমন নিলে x plus y square plus 1 x plus y square minus 1। এই যে x plus y square এই টার্মটা কমন আছে দুই জায়গায়, আমি একটু চেঞ্জ করে লিখছিলাম, তো তোমাদের যেটা দিয়ে দেওয়া হয়েছে সেটা দেখো, ওটা আরো সহজ। যখন রেশিওটা সমান থাকে, x এর রেশিও কত 1/1 1/1, সেই ক্ষেত্রে x y এর টার্মটা উপরে নিচে কমন আছে, এই যে x plus y এইটুকু কমন আছে, যেটুকু কমন থাকে ওইটাকে একটা ভেরিয়েবল ধরে নিতে হবে, অর্থাৎ এটা করে নেব, করলেই এই প্রবলেমটা সরাসরি সেপারেবলে চলে যাবে। যদি রেশিও সেম থাকে তাহলে সাবস্টিটিউশন নিলে এটা সেপারেবলে চলে যাবে। z is equal to x plus y, তাহলে তোমার dz dx হবে 1 plus dy dx। তাহলে তোমার গিভেন অঙ্কটা কেমন হয়ে গেল? গিভেন অঙ্কটা কি ছিল? x plus y plus 1 এটা ছিল। আমি এখন এই জিনিসটা যে এখানে বসায় দেই,
dy dx কত 1 dz dx minus 1 dz dx minus 1 is equal to x plus y কে কি লিখেছো z, এটা হবে z plus 1 নিচে z minus 1, তাহলে z dz এবং dx এর সেপারেট করা যায়, অবশ্যই করা যায়। 1 টাকে ওই পাশে নিয়ে যাও, 1 টাকে দিয়ে নিয়ে আসো, 1 দিয়ে খাতায় লেখো প্লাস 1 নিয়ে এটাকে সলভ করো, কি আসে 2z by z minus 1 সরল করলে কি আসে z minus 1 1 কাটা গেল জাস্ট 2z আর নিচে পেয়ে যায়। তাহলে এটাকে কি লেখা যাবে, সাইড চেঞ্জ করলে এটাকে z minus 1 by 2z dz equal to dx, এই ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে। এখন ইন্টিগ্রেট করলে চলে। তাহলে একটা টাইপ আলোচনা করলাম, একটা অবস্থা সেটা হলো যে x এবং y এর কোএফিশিয়েন্ট যদি কোএফিশিয়েন্টের রেশিও যদি সেম থাকে। আচ্ছা, প্রবলেম নাম্বার 3 নাম্বারটা হলো যেটা সেম না, সেম যদি না থাকে, প্রবলেম 3 তে আছে এরকম 3x plus 7y minus 3, 3x minus 7y minus 3 dy, আর এটা আছে dy is equal to 3y minus 7x plus 7 dx। খেয়াল করে দেখো এখানে কিন্তু x টা আগে, এখানে y টা আগে, কাজেই দেখে মনে হতে পারে যে 3/3 7/7, আসলে তা না, কিন্তু y এর কোএফিশিয়েন্ট তো y এর কোএফিশিয়েন্ট নিতে হবে। আমরা দেখতে পাইতেছি যে x এর কোএফিশিয়েন্ট আর x এর, যদি তুমি কি করবা এটাকে dy dx ফর্ম আগে লিখে নিবা, dy dx ফর্ম লিখবা, dx এর সাথে ছিল তো -7x plus dy plus 7 নিচে এরকম, আর 3x minus 7y minus 3। এখানে দেখতেই পাইতেছো যে এই যে রেশিওটা আর এই রেশিওটা, এটা হলো 7 -7/3 আর হলো 3 minus 1, কাজে সমান না। সমান যেহেতু না, কাজে এই উপরের xy টার্মটার সাথে নিচে একটা টার্মটা এক না, এক হলে বলতে আমরা z ধরতাম। তো যখন সমান হয় না তখন একটা সাবস্টিটিউশন নিতে হয়, সেইটা বলে দিচ্ছি এখানে। সাবস্টিটিউশনটা হলো এই তোমার যে স্মল x টা আছে, x ইকুয়াল টু তুমি ক্যাপিটাল x বাই x1 লিখতে পারো, যাই হোক x1 তো ক্যাপিটাল x থেকে ক্যাপিটাল x প্লাস আলফা, আর y কে করতে হয় অন্য একটা ভেরিয়েবল প্লাস এটা করতে হয়। দেন dx, এখানে আলফা বিটা হলো কনস্ট্যান্ট, পাশে লিখতে পারো আলফা বিটা আর কনস্ট্যান্ট, তোমার কোন বইতে এই স্কেল লেখা থাকে, যাক আলফা বিটা আর কনস্ট্যান্ট। কেমন কনস্ট্যান্ট সেটার জন্য একটা শর্ত আছে, হয় আর আলফা বিটা হলো সেরকম কনস্ট্যান্ট যে কনস্ট্যান্ট গুলো এই যে উপরের যে টার্মটা ছিল না 7x plus 3y এগুলো, যেটা এইখানে আলফা বিটা বসালে এই টার্মটা 0 হয়ে যাবে, অর্থাৎ -7 আলফা plus 3 বিটা plus 7 is 0। ওই আলফা বিটা দিয়া নিচের যে টার্মটা আছে xy ইনভলভ এক্সপ্রেশনটা 0 হয়ে যায়, দ্যাট ইজ 3 আলফা plus 7 বিটা minus 3 equal to 0। এটা রুল, মানে মেথডটা কিভাবে আসছে সেটা যখন আলোচনা করতেছি না, আমি শুধু মেথডটা বলতেছি। অর্থাৎ রেশিও যখন সেম থাকে না, a2 equal to b1 by b2 সমান না, a1 a2 বলতে বোঝাইতেছি যদি x এর কোএফিশিয়েন্ট a1 a2 হয়ে থাকে, y এর কোএফিশিয়েন্ট b1 b2, যদি সমান না হয় সেই ক্ষেত্রে এই প্রতিস্থাপন নিতে হবে, x equal to capital X plus alpha, y equal to capital Y plus beta, যেখানে আলফা বিটা গুলো এমনই মান যে মানগুলোর জন্য এই যে উপরে এক্সপ্রেশনটা ছিল এই এক্সপ্রেশনটা 0 হয়, এই এক্সপ্রেশনটা 0। তাহলে আলফা বিটা কত
তো ডেফিনেটলি তুমি এটাকে যদি সলভ করো, হ্যাঁ, এলিমিনেশন পদ্ধতিতে বা ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতিতে সলভ করো, আলফা বাই সামথিং, বিটা বাই সামথিং, 1 বাই সামথিং করে নিশ্চিত আলফা বিটা বের করতে পারবা। তো আমি যে অঙ্কটা নিয়ে ডিসকাস করতেছিলাম সেটা, আচ্ছা এটা এই পর্যন্ত রইল, ওকে। আচ্ছা তার সঙ্গে আরেকটা কথা লিখে নাও, আর এক্স ওয়াই এর এখানে ডিএক্স কত, ডি ক্যাপিটাল এক্স, ডিওয়াই কত, ডি ক্যাপিটাল, তাহলে ডিওয়াই ডিএক্স কত, ডিওয়াই ডিএক্স is equal to d capital Y d capital X। আচ্ছা এখন এই প্রতিস্থাপনটা তুমি তোমার প্রবলেমের মধ্যে নাও, দেখবা খুব মজার ব্যাপার, এটা একটা হোমোজেনাস অঙ্ক কিভাবে। তোমার অঙ্কটা ছিল কি, dy dx, আমি অঙ্কটা থেকে শুরু করতেছি, যে 3 নাম্বার প্রবলেম, dy dx is equal to 3x plus minus 7y minus 3 কোন অঙ্কটা লিখছি স্যার উপরে তো -7x প্লাস 3y প্লাস 7 হবে dy বাই dx এর জন্য। ধরো dy হ্যাঁ মাইনাস 12 উল্টা লিখছি, মানে ওটা আগে লেখা দরকার ছিল, 7x minus 7x plus 12, হ্যাঁ minus 7x plus 3y plus 7 এরকম ছিল, নিচে ছিল 3x plus 7y minus 3, হ্যাঁ এইটা ছিল। তো আমরা কি করব, রেশিও সেম না, তাহলে ওই প্রতিস্থাপনটা আমি নিলাম, কি প্রতিস্থাপন নিলাম, x equal to x plus alpha, y equal to y plus beta, আমরা এটা নিলাম। এটা যদি নেই তাহলে আমাদের dy dx টা কি দাঁড়াবে, d ক্যাপিটাল Y dx is equal to, ওই যে ওখানে যাও, ওইখানে কি -7 x এর জায়গায় x plus alpha, y এর জায়গায় y plus beta plus 7 divided by d x plus alpha 7 y plus beta minus 3 is equal to, তুমি যদি এখানে আলফা গুলা কে সেপারেট করো, আলফা বিটা গুলা, তাহলে এটা হবে -7x plus 3y 3 ক্যাপিটাল Y, আর বাকি যে টার্মগুলো থাকে সেটা হলো -7 আলফা প্লাস 3 বিটা প্লাস 7 এটা, আর নিচে থাকে 3x প্লাস 7y প্লাস 3 আলফা প্লাস 7 বিটা মাইনাস 3, এই তো। এখানে আমরা কিন্তু নেওয়ার সময় কথা বলছি যে পুটিং x equal to x plus alpha y equal to beta, ফায়ার এই যে শর্ত পূরণ করবে আলফা বিটা গুলা, কি শর্ত, যেগুলো জিরো, তো সেই শর্ত অনুসারে মানে আমরা আলফা বিটা এমন ভাবে চুজ করছি যাতে করে এরকম দুটো ইকুয়েশন জিরো হয়, স্যাটিসফাইড। তাহলে 7 আলফা প্লাস 3 বিটা মাইনাস 7 এর জিরো হয়ে যাবে, তো এই টার্মটা তো আমাদের এখানে আসছে, এই যে কাজে আলফা বিটার জন্য এই টার্মগুলো জিরো হয়ে যাবে, তার মানে হলো কি, এটা সাবস্টিটিউশন নিলে এই শেষের আলফা বিটা এই অংশগুলো কিছুই থাকবে না, তার মানে থাকবে শুধু x এবং y, তাই না? হ্যাঁ, অর্থাৎ তোমার থাকবে শেষ পর্যন্ত dy dx is equal to -7x plus 3y by 3x plus 7y, আর এই টার্মগুলো তো আলফা বিটার কারণ তারপরে এমন ভাবে চয়েস করছি যাতে ওই মানগুলো জিরো। তোমার প্রশ্ন হলো আলফা বিটা গুলো চয়েস করলাম, পাইলাম কোথায়, ওই যে আলফা বিটা ওই ইকুয়েশনগুলো স্যাটিসফাই করে, ইকুয়েশনগুলো আমরা আমাদের যে গিভেন ইকুয়েশন এখান থেকে তো নিছি, এই যে এখানে দেখো
7 আলফা প্লাস 3 বিটা এগুলো কোথা সেটা হলো -7x প্লাস 3y প্লাস 7 ওইখান থেকে আসছে। কাজে এই দুটো ইকুয়েশন সলভ করে আলফা বিটা ইজিলি বের করতে পারবো। বার করে সেটা যদি আমরা বসাই ফাইনালি আমরা এই জিনিসটা পাবো। ওকে, এখন এটা হইছে একটা হোমোজেনিয়াস ইকুয়েশন, কারণ x টু দি পাওয়ার 1 মানে এটা হোমোজেনিয়াস ইন xy। এখন আমরা এটা হোমোজেনিয়াস এর নেমে সলভ করব। সেটা কি y ইকুয়াল টু vx ইসলাম না, এখানে হলো ক্যাপিটাল y ক্যাপিটাল x, y ইকুয়াল টু vx মানে হোমোজেনিয়াস ধরে করলে যা হয় আর y ইকুয়াল টু vx ধরে এটাকে আমরা সলভ করব। y ইকুয়াল টু ওইটা যা যা করছিলাম করলে ফাইনালি তোমার রেজাল্ট আসবে কি দিয়ে, v এবং x দিয়ে। v এর জায়গায় y বাই x বসাবা আর x ধরে রইলো। আর x ক্যাপিটাল S ক্যাপিটাল Y এগুলো তুমি শুরুতেই ধরছিলা, কি ধরছিলা, স্মল x ইকুয়াল টু ক্যাপিটাল x প্লাস আলফা। তাহলে তোমার ক্যাপিটাল x হবে x মাইনাস স্মল আলফা আর x মাইনাস আলফা ক্যাপিটাল Y হবে y মাইনাস বিটা। এই আলফা বিটা গুলো তোমাকে ওই যে ইকুয়েশনটা সলভ করে আগেই বার করে রাখতে, বার করে বসাতে। মেথডটা বললাম আর কি, প্রবলেম করা আছে, যেটুকু বোঝার সেটুকু বোঝালাম, বাকি যেটুকু আছে সেটা হলো হোমোজেনিয়াসের পরে ইন্টিগ্রেশন করলে। এরপরে যে চ্যাপ্টার 4, এই চ্যাপ্টারের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো আছে এগুলোকে বলা হয় এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কোন ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন টাইপ বলবো। ফার্স্ট কনসিডার the general form of the first order first degree differential equation m x y dx সোজা আমরা dy dx টা লিখি। ধরা যাক m dx, তো বুঝতে সমস্যা হবে না, m টা কনস্ট্যান্ট না কিন্তু m ইজ এ ফাংশন অফ x y, m x y লেখো, m x y dx যেটা আগে লিখতাম সেটা লিখলাম আবার n x y dy ইকুয়াল টু 0। ধরা যাক আমাদের একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন রয়েছে, এটাকে এক্সাক্ট বলা হবে ইকুয়েশন 1। হ্যাঁ 1 ইকুয়েশন 1 is called exact, EXAC, exact মানে exact differential equation if m এবং n এর মধ্যে একটা সম্পর্ক থাকে। কি সম্পর্ক, del m del y is equal to del n del x। তাহলে সম্পর্ক হলো এরকম, m কে y দ্বারা ডিফারেনশিয়েট করলে, এটা মনে রাখার উপায় হলো m এর সাথে কি ডিফারেনশিয়াল আছে, x এর ডিফারেনশিয়াল আছে, আর n এর সাথে y এর ডিফারেনশিয়াল আছে। কিন্তু এটাকে এক্সাক্ট বলা হবে যদি m এর সাথে কোন ডিফারেনশিয়ালটা আছে, x এর, তো m কে ডেরিভেটিভ করবা x বাদে বাকি যে ভেরিয়েবলটা আছে সেটা মানে y, del m del y, আর n কে করতে হবে x এর ডেরিভেটিভ del n del x। m এর পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y ইকুয়াল টু n এর পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x যদি হয় তখন আমরা একে বলি এক্সাক্ট। আর এর যদি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় তাহলে সলিউশন মেথড একদম ডাইরেক্ট ফর্মুলা দিয়ে কিভাবে ফর্মুলাটা আসছে এই লম্বা চড়া কাহিনী না বলবো না, শুধু বলবো সলিউশন। দিস if 1 is exact, 1 is an exact differential equation, then the general solution, এই exact differential equation সলিউশনটা এইটা হলো ফর্মুলা, integration of mx plus integration of এভাবে লেখো x free terms
of nxy dy is equal to constant, এইটা হবে সলিউশন। সলিউশনটা হবে m এর ইন্টিগ্রেশন আর n এর ইন্টিগ্রেশন পুরাটা না, n এর মধ্যে x ফ্রি যে টার্মগুলো আছে সেই টার্মগুলো এর ইন্টিগ্রেশন ইকুয়াল টু c। এটাই হবে সলিউশন। তোমরা এখান থেকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের 2 5 চ্যাপ্টার 4 এর 2 3 example 2 3 5 2 4 লিখে হচ্ছে না 2 3 5 আমরা এখান থেকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভিতরে কিছু আছে এক্সাক্ট হয় না, সাম ফাংশন দিয়ে গুণ করলে তখন এটা এক্সাক্ট হয়, সেগুলো আমাদের করা দরকার নাই। যেগুলো ডাইরেক্টলি এক্সাক্ট পাবো আমরা সেগুলাই এখানকার জন্য আমরা করব। আচ্ছা, এখান থেকে আমি 2 টা আগে লিখি, করব না আমি 2 টা আছে 2x plus 3y plus 4 dx plus 3x minus 6y minus 5 dy। তো এইটা কিছুক্ষণ আগে একটা প্রবলেম করে আসছে, ওইটার নিয়মে এটা করা যাবে। এটা হোমোজেনিয়াস না, এটা রিডিউসিবল হোমোজেনিয়াস। 2/3 এটা 3/6 সমান না। তো এর ক্ষেত্রে x equal to x plus alpha y plus beta ধরে আমরা করা যাবে। আচ্ছা, যাই হোক, আর আমরা এখানে আরেকটা মেথড শিখতেছি যে এক্সাক্ট যদি এটা হয় তাহলে আমরা এক্সাক্ট এর নিয়মে করতে পারি, কারণ হোমোজেনিয়াস বানায় নেওয়া তো অনেক মানে লেংদি প্রসেস, তাই না? যদি এটা এক্সাক্ট হয়ে যায় তাহলে তো সরাসরি আমরা সলিউশন লিখতে পারি। কাজেই তোমাকে এরকম একটা অঙ্ক দিলেই তুমি এটা হোমোজেনিয়াস ট্রান্সফর্মেবল মনে করে করতে যাবা তা নয়, তুমি তোমার যত মেথড জানা আছে সেগুলো তুমি অ্যাপ্লাই করবে। তো দেখো এটা এক্সাক্ট হয় কি। m কত? এখানে m হলো 2x plus 3y আর n কত? 3x minus 6। মনে রাখবা m dx n dy equal to 0। দুটা dx dy পুরো টার্মে একদিকে নিয়ে এসে equal to 0 ধরে লিখতে হবে, না ভুলে যাবে 6y। তাহলে এটা এক্সাক্টনেস টেস্ট কি? এক্সাক্টনেস হলো del m del y করতে হবে। del m del y, y দিয়ে ডিফারেন্সিয়েট করো, কত হয়? 3। del n del x 3, এখন সমান আসছে del m del y equal to del n del x, del m del y equal to del n del x। সো এটা এক্সাক্ট। যেহেতু এটা এক্সাক্ট তাহলে এটা সলিউশনের জন্য আমাদের একটা অপটেন ফর্মুলাই আছে। ফর্মুলা হবে ইন্টিগ্রেশন অফ, সলিউশন কি? ইন্টিগ্রেশন অফ 2x plus 3y plus 4 dx plus ইন্টিগ্রেশন অফ x ফ্রি টার্ম যেটা সেইগুলো এখানে নিতে হবে। x ফ্রি টার্ম হলো -6y minus 5 dy equal to constant। ইন্টিগ্রেশন করতে হবে পার্শিয়াল ইনভলভ, পার্শিয়াল ইন্টিগ্রেশন। পার্শিয়াল মানে এখানে dx মানে x এর সাপেক্ষে করব, y কে কনস্ট্যান্ট রাখবা, আর এখানে y দিয়ে করব, x কে কনস্ট্যান্ট করে করব। এটা করার পরে যে ফলটা আসবে এটা হবে आंसर। কত হয় এটা? ইন্টিগ্রেট করলে 2x স্কয়ার বাই 2 মানে এখানে x স্কয়ার 3xy plus 4x minus 6y square by 2 3y square minus 5y equal to c। এইটাই হবে রেজাল্ট। ইকুয়েশন সলিউশন ইজ ইট করে দিন। যার তাহলে আর করতেছি না, পরের ওইগুলো যেগুলো এক্সাক্ট হবে সেগুলোকে এইভাবে করতে হবে। এরপরের চ্যাপ্টার হলো চ্যাপ্টার 6। 5 দরকার নাই, চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 এই চ্যাপ্টারের ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোর একটা নাম আছে, এবারে লিনিয়ার
অবশ্যই ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ফার্স্ট অর্ডার এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল সংখ্যা রাখলাম লিনিয়ার ওডিই লিখি হ্যাঁ লিনিয়ার ওডিই লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আচ্ছা এটা লিনিয়ার বলার কারণ হলো এটা ফর্মটা এরকম থাকে দুইটা ফর্ম লিখলাম ফর্ম 1 এটা দেখতে এরকম হবে dy dx প্লাস pxy is equal to qx এখানে px হলো x এর ফাংশন x এর একটা ফাংশন x এর ফাংশন আচ্ছা এখানে দেখো y এবং dy dx এদের পাওয়ার হলো 1 y এর পাওয়ার কত এখানে 1 dy dx এটার পাওয়ার 1 y এবং dy dx এর গুণফল আকারে কোনো টার্ম নাই মানে y into dy dx টাইপের কোনো টার্ম এর ভিতরে নাই এরকম যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার থাকে তখন তাকে বলা হয় লিনিয়ার ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন y মানে y এর ক্ষেত্রে এটা লিনিয়ার মানে y এর পাওয়ারটা y এর ডেরিভেটিভ পাওয়ার 1 আছে ঠিক আছে লিনিয়ার ইন y আচ্ছা লিনিয়ার ইন x হইতে পারে ফর্ম 2 সেই ক্ষেত্রে লিনিয়ার ইন x মানে x এর পাওয়ারে 1 থাকবে ডেরিভেটিভ y এর সাপেক্ষে হবে dx dy plus byx is equal to qy এটা y ফাংশন এটা y এর ফাংশন মানে x এর পাওয়ার হলো 1 x এর ডেরিভেটিভ dx dy এটার পাওয়ার 1 এবং নো প্রোডাক্ট টার্ম অফ x and dx dy তখন এটাকে বলা হয় লিনিয়ার ইন x দুইটাই লিনিয়ার এটা লিনিয়ার ইন y এটা লিনিয়ার ইন x সলিউশন মেথড আমি ফর্ম 1 এর জন্য সলিউশন মেথডটা বলতেছি সলিউশন মেথড ফর ফর্ম 1 সলিউশন মেথড সলিউশন মেথডটা হলো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন এর উভয় পক্ষকে একটা ফাংশন দিয়ে যদি গুণ করা যায় একটা ফাংশন অস্তিত্ব আছে সেই ফাংশন যদি গুণ করা যায় তাহলে এই লেফট সাইডের যে অংশটা আছে এইটা ডেরিভেটিভ অফ y ইনটু সেই ফাংশনটা হয় মানে কোন ফাংশন ধরো এখানে একটা ফাংশনটাকে আমি যদি if দিয়ে চিহ্নিত হয় if একটা ফাংশন এই ফাংশন দিয়ে বোথ সাইডে যদি গুণ করা যায় তাহলে লেফট সাইডটা হবে ডেরিভেটিভ অফ y ইনটু সেই ফাংশন এরকম হয় এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই বৈশিষ্ট্যটাই আছে সেটা হলো যে এখানে একটা if ফাংশন এর অস্তিত্ব আছে যেটা দিয়ে বোথ সাইডকে মাল্টিপ্লাই করলে লেফট সাইডের অবস্থাটা হবে d dx of y into if এরকম হবে আর রাইট সাইডে তো qx into if রইলো এখন যদি আমি ইন্টিগ্রেট করি d dx হলো y if আমরা ইজিলি ডেরিভেটিভকে ডিফারেনশিয়াল অপারেটর এখান থেকে রিমুভ করতে পারি এই যে if টা হলো এটাকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা সংখ্যা if বলি অর্থাৎ if it is a linear differential equation there exists an if এই if টা কত সলিউশন মেথডের মধ্যে নিয়ম কি প্রথমে একটা if বার করব ফাইন্ড if এই if টা হবে এটা ফর্মুলা হলো এটা e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ ex মানে কি y এর যে সহগ ফাংশনটা আছে ওইটা এটা এইটা হলো if এইটা যদি বস্তুকে মাল্টিপ্লাই করব তখন এটাই অবস্থা দাঁড়াবে ফাইন্ড দিস তারপর লিখব মাল্টিপ্লাইং বাই if বাকি কাজ কি হবে এটা আমরা একটা অঙ্কের মধ্যে করলেই বুঝতে পারব প্রবলেম নেই চ্যাপ্টার 6 হ্যাঁ চ্যাপ্টার 6 এতে যে তোমরা করবা 1 2 3 4 6 एग्जांपल 1 2 3 4 6
সবগুলাই একরকম। আমি তোমাদের এখান থেকে নাম্বার 6টাই করি। 6টা হলো এরকম 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস 2xy is equal to 1 minus x square whole square. আচ্ছা, প্রথমত এটা লিনিয়ার কে জানা দরকার। লিনিয়ার তুমি এক নজরে বুঝতে পারবে। দেখো dy dx এবং y এদের পাওয়ার 1 আছে কিনা, এই যে 1 1 আছে, এবং এদের কোনো গুণফল আকারে y dy dx আছে নাই, কাজে এটা লিনিয়ার কোন সন্তান। তো লিনিয়ার আছে, কিন্তু এটা লিনিয়ারের যে জেনারেলাইজড যে ফর্মটা ওটা তো নাই। ওটা বানাতে গেলে পরে dy dx কে 1 রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি বা সিম্পলিফাই করে লিখি। dy dx এই 1 মাইনাস x স্কয়ার দিয়ে বোথ সাইডকে ভাগ করো। 2xy 1 মাইনাস x স্কয়ার y is equal to 1 minus x square whole square। একটা 1 minus x square ক্যান্সেল হয়ে গেল। এটা এখন কি ওই ফর্মে আসছে না, dy dx pxy দেখতে এরকম আছে। এই pxy যেটা আছে, px যে টার্মটা আছে y এর সাথে, এটা দিয়েই e টু দি পাওয়ার px হলো আমার if হবে। তাহলে এখান থেকে if টা বার করি। এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে লিখো। হিয়ার তুমি কখনো লিখতে পারো px টা কত, তুমি লিখে নিতে পারো। px হলো কত, y এর সাথে যেটা থাকে 2x by 1 minus x square। therefore if e to the power integration of px উপরে লিখতেছে e to the power px যেটা সেটা বসাও, integration of 2x by 1 minus x square। এটা একটা ইন্টিগ্রেশন করতে হবে আর কি। e to the power, এটা দেখো নিচে থেকে ডিফারেন্সিয়েট করে উপরেরটা হয়, একটা মাইনাস লাগে না, তাহলে একটা মাইনাস দিলাম, মাইনাস দিয়ে নিচেরটা ডেরিভেটিভ উপরেরটা এজ এ লন নিচের ফাংশনটা। তোমরা তো জানোই এভাবে ইন্টিগ্রেট করতে হয়। এটাকে লেখা যাবে কি e to the power ln 1 minus x square to the power minus 1। e to the power ln x মানে তো শুধু ln x তোমরা জানো, তাহলে e ln ক্যান্সেল হয়ে গিয়ে মানে এইটা হয়ে যায় 1 minus x to the power minus 1 বা 1 by 1 minus x square। এই হলো আমাদের if। যেই if পেয়ে গেলাম, if দিয়া তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1 কে বোথ সাইড মাল্টিপ্লাই করো। multiplying 1 by if টা কি 1 by 1 minus x square into dy dx x by 1 minus x square আর x এর হোল স্কয়ার হয়ে গেল y, আর ওই পাশে ছিল 1 minus x square 1 by 1 আছে, গুণ এটা 1 হয়ে যাবে স্যার, এই পাশে 1 আছে। এইখানে একটু বোঝার জায়গা, আমি বলছি এটা গুণ করার পরে আমি বলছিলাম কি বেনিফিট পাবো আমরা। আমরা বলছিলাম যে if দিয়ে মাল্টিপ্লাই করার পরে লেফট সাইড ফাংশনটা হয়ে যায় d dx of y, y মানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y ইনটু if, y ইনটু if মানে 1 by 1 minus x। লেফট সাইড কে এরকম লেখা যায় কিনা তুমি টেস্ট করতে পারো। দেখো তো d dx এটা করলে এই পুরো জিনিসটা হয় কিনা, দেখো ফার্স্ট 1 minus x কে ফিক্স রাখো, তাহলে dy dx into 1 minus x স্কয়ার প্লাস দিয়ে y কে ফিক্স রাখো, তাহলে ফিক্স রাখো, আর 1 minus 1 by 1 minus x স্কয়ার ডিফারেন্সিয়েট করো, তাহলে কি আসে minus 1 by 1 minus x স্কয়ার into minus 2x, মানে এইটাই চলে আসে। সো এটা মনে রাখবা যে এটা যদি লিনিয়ার হয় if দিয়ে গুণ করার পরে লেফট সাইডে হয়ে যাবে d dx of
y মানে y লিনিয়ার ইন y y হয়ে থাকে y ইনটু if লেফট সাইডে এরকম আসবে ইকুয়াল টু এদিকে আছে 1 এখন d dx of it equal to 1 জাস্ট কি করতে হবে ইন্টিগ্রেটিং করতে হবে ইন্টিগ্রেটিং with respect to x তাহলে এই পাশে থাকে y by 1 minus x square আর ওই পাশে 1 এর ইন্টিগ্রেশন with respect to x প্লাস কনস্ট্যান্ট এখানে দিয়ে দিবা I ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা I f বার করার সময় e টু দি পাওয়ার আছে ওখানে কোনো কনস্ট্যান্ট দেওয়ার দরকার নেই কনস্ট্যান্ট এখানে এসে দিবা ওখানে কনস্ট্যান্ট দেওয়া আর এখানে দেওয়া একই কথা লাস্টে দিয়ে দিবা তাহলে কি হলো y by 1 minus x square 1 integration x plus c therefore y is equal to x into 1 minus x square plus c into 1 minus সেপারেট করে লিখলাম এই आंसर এইভাবে অন্য সবগুলোই হবে এখন এই চ্যাপ্টার 6 এর ভিতরে আমি কি করলাম যেটা লিনিয়ার সহজ আমরা করে ফেলতে পারি কিন্তু আরেকটা ফর্ম আছে যেটা লিনিয়ার না লিনিয়ার ইন x বা লিনিয়ার ইন y হয় না সেই ক্ষেত্রে লিনিয়ারে রূপান্তর করা যায় যাকে বলা হয় রিডিউসিবল টু লিনিয়ার এবং তার একটা বিশেষ স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের যে ইকুয়েশনটা তাকে আমরা বার্নৌলিস ইকুয়েশন বলি এই চ্যাপ্টারের ভিতরে চ্যাপ্টার 6 এ রিডিউসিবল টু লিনিয়ার একই চ্যাপ্টার চ্যাপ্টার 6 reducible to linear reducible linear অনেক রকম হতে পারে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো বার্নৌলিস ইকুয়েশন বার্নৌলিস ইকুয়েশন এবং তার একটা বিশেষ স্ট্রাকচার আকার বা ফর্ম আছে এটা দেখতে এরকম dy dx dy dx plus p of xy is equal to q of x এটা যদি হতো তাহলে লিনিয়ারই হতো না এখানে qx এর সাথে y টু দি পাওয়ার n n এর মান হলো 1 2 3 এই ফর্মের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এটা লিনিয়ার না এটা লিনিয়ারে রূপান্তরিত লিনিয়ার কেন না এটা y টু দি পাওয়ার n আছে লিনিয়ার ইন y না এটা পাওয়ার এক এর চেয়ে বেশি আছে এইজন্য লিনিয়ার না তো যার কারণে এটা লিনিয়ার না লিনিয়ারকে এটাকে লিনিয়ার রূপান্তর করা যায় সেটার জন্য একটা সাবস্টিটিউশন আছে যেটা নিলে এই নন লিনিয়ার ইকুয়েশনটা লিনিয়ারে চলে যাবে সাবস্টিটিউশনটা হলো প্রথমে তুমি এটা y টু দি পাওয়ার n এর বসে ভাগ করে নেবে 1 বাই y টু দি পাওয়ার n dy dx আর এটা হয়ে যায় px y টু দি পাওয়ার n দিয়ে যদি এটা ভাগ করো তাহলে আসবে y টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 y to the power minus n plus 1 is equal to qx এখানে এই যে px এর সাথে যে টার্মটা আছে এই যেটা এইটাকে যদি তুমি একবার ডিফারেন্সিয়েট করো তাহলে এই যে প্রথমে যেটা আছে 1 by y to the power divided এইটার মতো একটা টার্ম পাওয়া যাবে এটা y to the power minus n plus 1 কে ডিফারেন্সিয়েট যদি করো দেখো করলে কি হয় ধর যাক এটা আমি z ধরলাম হ্যাঁ z equal to y to the power minus n plus 1 এখন বোথ সাইডে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো কি হয় dz dx উপরে লিখে dz dx is equal to এটা কি হবে minus n plus 1 y to the power এক কমে গেল পাওয়ার মানে minus n তারপরে y এর ডেরিভেটিভ dy dx তাহলে y to the power minus n dy dx এই y to the power minus n টাই তো 1 by y to the power n মানে যেটা এই টার্মটা
এটা 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 একই। এটা মানে 1 বাই y টু দি পাওয়ার n dy dx ইকুয়াল টু আমরা কি পাবো, এটা মাইনাস n প্লাস 1 মানে 1 মাইনাস n 1 বাই এটা বাড়ায় দাও 1 n dz dx, মানে এটা একটা বেনিফিট পেলাম 1 বাই y টু দি পাওয়ার n। এই পুরো টার্মটা dy dx কে আমি জাস্ট dz dx ইনটু সাম কনস্ট্যান্ট আকারে লিখতে পারবো। আর এটাকে আমরা যদি z ধরি তাহলে এটা লিনিয়ার ইন z হয়ে যাবে। ওকে, তাহলে এখানে কি হলো y টু দি পাওয়ার n দিয়ে ভাগ দেওয়ার পরে px এর সাথে যে টার্মটা আছে ওইটাকে ভেরিয়েবল ধরে ডিরেক্ট করলেই হবে। আমি তোমার জন্য এখান থেকে एग्जांपल 9 এখানে তিনটা অঙ্ক করবা, এর চ্যাপ্টার একই চ্যাপ্টার 6 एग्जांपल এই एग्जांपलের মতো যে একটা অঙ্ক ভিতর থেকে করবা। एग्जांपल হলো 9 10 11 9 করতেছি আমরা dy dx plus y by x is equal to y square by x square। এখানে দেখো যে y স্কয়ার আছে, এই যে y স্কয়ার মানে y টু দি পাওয়ার n এর মতো, তাহলে এটা বার্নৌলিস ইকুয়েশন। আমরা বার্নৌলিস ইকুয়েশন যখন সলভ করব কি বলছি, y টু দি পাওয়ার n দিয়ে বোথ সাইডকে ভাগ করতে হবে, তাহলে এটা হয়ে যায় 1 বাই y স্কয়ার dy dx plus 1 by x into 1 by y is equal to 1 by x square। y স্কয়ার দিয়ে ভাগ করলে এটা পাইলাম। আমি বলছিলাম না যে px এর সাথে যে টার্মটা আছে ওটাকে ডিফারেন্সিয়েট করলে এই জিনিসটা পাওয়া যাবে। তো px বলতে হলে x এর টার্মটা, তার সাথে কি আছে এটা, এটাকে ডিফারেন্সিয়েট করা যাবে। 1 বাই y কে ডিফারেন্সিয়েট করলে কি হয় -1 বাই y স্কয়ার, যে টার্মটা আসছে। তো 1 বাই y এটাকে z ধরে ভেরিয়েবলটা চেঞ্জ করে দিতে হবে, putting z is equal to 1 by y, তাহলে dz dx কত, dz dx minus 1 by y square dy dx। এইটা নিয়ে তোমার এই ইকুয়েশনটা হয়ে যায় 1 by y square dy dx, যে এই জিনিসটা এইটা আর এটা তো একই, কি হবে মাইনাস dz dx। এটা একটা 1 দাও, এটা 2 দাও, 1 and 2 1 and 2 implies কি হয় মাইনাস dz dx, মাইনাস dz dx প্লাস 1 by y কে z ধরেছিল তাহলে z by x মানে 1 by x into z আর এর ভার্স, আর রাইট সাইডে আছে 1 by x স্কয়ার। আমি বলছি এটা করলে কি হবে, এটা লিনিয়ার ইন z হবে, y টা চেঞ্জ করে z এ চলে গেছে না, এটা লিনিয়ার ইন z, তাই তো হইছে এই z টু দি পাওয়ার 1 dz dx। তো আমরা এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাই, এখানে মাইনাসটা গুণ করে দাও, -1 by x z equal to -1 by x স্কয়ার। এটা এখন dy dx p of x by q of x লিনিয়ার ফর্মে আছে, তাহলে এটা if কত e টু দি পাওয়ার, তোমরা এটা করো তো দেখি, if বার করে এটা লিনিয়ার হয়ে গেছে তখন, আর if equal to the power কি মানে y এর সাথে যেটা থাকে, এখানে z এর সাথে যেটা আছে, z এর সাথে কিন্তু মাইনাস সহ, হ্যাঁ হ্যাঁ -1 by x dx মাইনাস সহ আসবে কিন্তু, হ্যাঁ তাহলে কি হলো এটা e টু দি পাওয়ার মাইনাস ln x, ওই এটা 1 by x হয়ে গেল, e টু দি পাওয়ার ln x টু দি পাওয়ার -1 মানে 1 by x। হ্যাঁ থ্যাংক ইউ, 1 by x হবে। এই 1 by x টা বোথ সাইড তে প্রোডাক্ট আকারে নাও, হ্যাঁ মাল্টিপ্লাইং বাই দিস, তো নিজে লিখে নিও এগুলো, কি আসছে তাহলে 1 by x dx minus 1 by x square z is equal to -1 by x cube।
আমি বলছিলাম না যে if দিয়ে মাল্টিপ্লাই করলে লেফট সাইড কে কি লেখা যাবে, লেফট সাইডে কি হয়ে যাবে, d dx অফ ভেরিয়েবলটা কি মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা z z ইনটু if হয়ে যাবে, if মানে 1/x এরকম হয়ে যাবে। এটা হইছে কিনা টেস্ট করে দেখো, dz dx 1/x z বসায় রাখো 1/x হলো -1/x স্কয়ার, মানে এটা কি। Now integrating with respect to x. So here z by x is equal to minus integration of 1 by x cube dx plus c. শেষ করো বাকিটা, তারপর z এর জায়গায় মান বসায় দাও। ওয়ান বাই এক্স কিউব ইন্টিগ্রেশন করতে পারবো না, এক্স টু পাওয়ার মাইনাস 3 রেখে নিব, প্লাস 1 মাইনাস 3 প্লাস 1, এটা হয়ে যাবে x টু দি পাওয়ার মাইনাস 2 বাই মাইনাস 2 প্লাস 3, তার মানে হলো মাইনাস 2 x স্কয়ার প্লাস c, and therefore z equal to x দিয়ে মাল্টিপ্লাই করো, cx minus 1 by 2x, z equal to কি ধরেছিল সেটা বসায় দাও। এইগুলো আমাদের ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখান থেকে সাধারণত এক সেট ফুল কোশ্চেন হয়, কোশ্চেন গুলো ডিফারেনশিয়াল ইকুয়েশন দুই সেট কোশ্চেন থেকে, হ্যাঁ, ওয়ান সাপোজ এ বি সি, টু তে এ বি সি। তো সাধারণত ওয়ান এ এ বি সি তিনটাতে তিনটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে, আর টু তে তিন সেকেন্ড এন্ড হায়ার অর্ডারের তিনটা থাকে। আবার কখনো দেখা যায় যে এখানকার সিটা আবার একটা সেকেন্ড অর্ডার একটা প্রবলেম দিয়ে দেওয়া হতে পারে। তো হোয়াট এভার ইট ইজ, আমাদের ধরে নেই যে এখান থেকে তিনটা প্রবলেম থাকতে পারে। আর ডিফারেনশিয়াল ইকুয়েশনের বাকি রইল এখন সেকেন্ড এন্ড হায়ার অর্ডার। তো নেক্সট ক্লাসে সেটা করব, তিনটা ক্লাস আমার জন্য বরাদ্দ, তো সেকেন্ড ক্লাসে ওইটা করব, আর থার্ড ক্লাসে গিয়ে ফ্যাক্টর আলোচনা করব। তো তোমরা করবা কি, ক্লাসে আসার আগে যেহেতু তোমরা এই জিনিসগুলো জানো, আগেই তো একবার পড়ছো, তো একবার দেখে আসলে হবে কি তোমার জিনিসগুলো অনেকই তোমার মনে পড়বে, মনে পড়লে ক্লাসটা ফলো করতে সুবিধা হবে। সেই জন্য নেক্সট ক্লাসে আসার আগে তোমরা সেকেন্ড এন্ড হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, আমাদের পরেরটা হলো আমি লিখে দিচ্ছি কি বলবো আমরা এরপর, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ, এই কথাটা ইম্পর্টেন্ট, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, মানে ডেরিভেটিভের সাথে কনস্ট্যান্ট থাকবে সেগুলা। উদাহরণ হিসেবে বলতে পারি, ধরা যাক 2 d স্কয়ার y dx স্কয়ার মাইনাস 5 dy dx প্লাস 6y is equal to e to the power x। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা প্রথম কথাটা লিনিয়ার, ইম্পর্টেন্ট কথা, লিনিয়ার, কিন্তু লিনিয়ার মানে y এর পাওয়ার 1 থাকবে, যেমন 1 আছে, এবং ডেরিভেটিভ গুলোর পাওয়ারও 1 থাকবে, কোনো প্রোডাক্ট টার্ম থাকবে, তো এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, অবশ্যই সেকেন্ড এন্ড হায়ার অর্ডার, কথা লিখি নাই, বুঝে নিবা সেকেন্ড এন্ড হায়ার অর্ডার। এখানে এই অঙ্কটা হচ্ছে সেকেন্ড অর্ডার, সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এর কি কোএফিসিয়েন্ট, এই কোএফিসিয়েন্ট গুলো কি আছে, 2 আছে, 3 আছে, 6 আছে, এগুলো কনস্ট্যান্ট। তো এইগুলোর জায়গায় ভেরিয়েবল আসতে পারে, যেমন স্পেশাল ফর্মের কতগুলো আছে, x স্কয়ার, এখান থেকে x, তো এগুলো বলা হয় ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, সেগুলো আমরা করব বিশেষ ফর্মের গুলো পরে। তো নেক্সট ক্লাসে আমরা করব লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, সময় থাকলে ভেরিয়েবল করে দেব, মানে আমার মেইন এটা হলো নেক্সট ক্লাসে ডিফারেনশিয়াল ইকুয়েশন শেষ করা, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, আর
একটা বা দুইটা ভেরিয়েবল গবেষণা করলে শেষ করে দেবে। তো তোমরা ক্লাসে আসার আগে দেখে আসবা একটু